হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ম্যাজিক ম্যাথ চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা তোমাদের যে সেশন চলছিল তোমাদের এবিটিএস সলভের, সেই সেশনে পেজ নাম্বার 522-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনে দেখো কি বলছে, বার্ষিক 5% হারে 4,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো চক্রবৃদ্ধি সুদ বলেছে, কেউ যদি সমল চক্রবৃদ্ধি বের করে তারপরে আসল বাদ দাও সেটাও হবে, কেউ যদি ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ বের করতে চাও তাহলে ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হয়ে যাবে সমল চক্রবৃদ্ধির যে ফর্মুলা ছিল সেটা থেকে তোমাকে শুধু কি বাদ দিয়ে দিতে হবে, মাইনাস পি করে দিতে হবে। ঠিক আছে, এবার যেহেতু আমাকে পি বলেছে কত, 4,000 টাকা, তাহলে পি 4,000 বসালাম। 1 প্লাস আর কত বলেছে 5%, তাহলে 5/100 টু দি পাওয়ার এন কত বলেছে 2 বছর, তাই 2 বছর মাইনাস 4,000। ঠিক আছে, এখানে 4,000 একটা শূন্য আছে। তার মানে এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে সেটাই যদি হয় তাহলে 4,000 ইন্টু এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, 105/100, আর এখানেও আসবে 105/100, মাইনাস এখানে থাকবে 4,000। ঠিক আছে, আচ্ছা এবার যদি চাও তোমরা 4,000 কমন নিয়ে নিতে পারো তাহলে তো আরও ভালো হয়ে যায়। তাহলে 4,000 যদি কমন নিয়ে নাও তাহলে 4,000 কমন নিলে তোমার কাছে পড়ে থাকবে 105-এর স্কোয়ার। 105-এর স্কোয়ার কত হবে, 105-এর স্কোয়ার অর্থাৎ 105-কে দুবার গুণ করবে, তাহলে কত আসবে 525, আর এখানে 105, তাহলে আমাদের আসবে 11025। ঠিক আছে, এখানে 000 হবে। আচ্ছা, তার মানে আমাদের আসলো 11025 বাই নিচে কত হয়ে যাবে 10,000 মাইনাস 1, যেহেতু 4,000 কমন নিয়ে নিয়েছি তাহলে 4,000 কমন নিয়ে নিলাম, এটা এখানে গিয়ে মাইনাস হয়ে গিয়ে 11,025 থেকে 10,000 বাদ হয়ে গিয়ে কত থাকবে 1,025, অর্থাৎ 1,025 বাই নিচে কত থাকবে 10,000। তাহলে এটাই যদি হয় তাহলে দুটো শূন্য, এখানে আরেকটা শূন্য, তিনটা শূন্য কেটে গেল, তাহলে 1,025 ইন্টু 4 গুণ করলে কত হবে তোমার, এখানে তোমাদের গুণ করলে হয়ে যাবে 4,100। 4,100 বাই নিচে হচ্ছে 10, তাহলে উত্তর আমাদের আসবে কত 410, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আমাদের কত আসলো 410 টাকা। আচ্ছা, পরে অঙ্ক বলেছে x/y 5:1, তাহলে x² মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু x² প্লাস ওয়াই স্কোয়ার কত, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে x/y-কে আমরা x/y লিখতে পারি, এটা মানে হচ্ছে 5/1। তাহলে এটাই যদি হয় তাহলে স্কোয়ার দরকার আমার, যেহেতু x² ওয়াই স্কোয়ার, তাহলে উভয় পক্ষে আমরা কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করলে কি হয়ে যাবে, এদিকে হবে 25/1। এবার যেহেতু দেখো প্রথমে বিয়োগ তারপরে যোগ আছে, তার মানে আমাদের এখানে অনুপাতের নিয়মে ভাগযোগ প্রক্রিয়া করতে হবে। তাহলে ভাগযোগ যদি আমরা বাম দিকেও করি তাহলে হবে x² মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে করলে হবে হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার, এদিকেও কত হবে 25-1 বাই নিচে 25+1। তাহলে আমাদের উত্তরটা কত আসছে 24/26। যদি কাটাকুটি করো 2 দিয়ে 12, 2 দিয়ে 13, তাহলে আমাদের যে উত্তর আসবে সেটা হয়ে যাবে 12:13। তার মানে তোমরা পেয়ে গেলে উত্তরটা কত হয়ে যাবে 12:13, 12:13। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা। তাহলে এটা যদি এবি হয় আর এটা যদি সিডি হয়, বলছে দুটো সমান্তরাল জ্যা, সমান্তরাল দেখতেই পাচ্ছ তোমরা, এর সাথে এটা সমান্তরাল, এবং বলা হচ্ছে জ্যা দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। তাহলে এটাও 16 সেমি, এটাও 16 সেমি। এবার বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, তাহলে মনে করো এটা আমরা 10 নিলাম। ঠিক আছে, এটা আমরা 10 নিলাম, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10। এবার আমরা জানি এটা উপপাদ্য আমরা পড়েছি যে কেন্দ্রগামী ব্যাসার্ধ জ্যাকে সমান দুভাগে ভাগ করে দেয়। তাহলে এটা যদি 16 হয় তাহলে এটাও 8, এটাও 8। এবার আমরা যদি বৃত্তের কেন্দ্রের নাম ও দিই, ঠিক আছে, আর এখানে মনে করো কিছু একটা নাম দিয়ে দাও, ই নাম দিয়ে দাও, তাহলে ত্রিভুজ ওইডি থেকে আমরা কি পাবো, অতিভুজ স্কোয়ার প্লাস ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হবে ওই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ওডি স্কোয়ার। তাহলে ওই স্কোয়ার আমরা জানি না, ওই স্কোয়ার থেকে গেল ইডি মানে হচ্ছে 8-এর স্কোয়ার, আর এদিকে থাকলো হচ্ছে 10-এর স্কোয়ার। তাহলে ওই স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, ওদিকে 10-এর স্কোয়ার মানে 100 মাইনাস 64, তাহলে ওই স্কোয়ার মানে আমরা পেলাম হচ্ছে 36। তার মানে ওই আমাদের কাছে পাওয়া গেল কত 6। তাহলে ওই যদি 6 পাওয়া যায়, এবার আমরা জানি যে কেন্দ্র থেকে যেহেতু দুটো সমান জ্যা, তাহলে সমান দৈর্ঘ্যে জ্যা, তাহলে কেন্দ্র থেকে এইটুকু যা হবে এটাও কি হবে, সেমই হবে। তাহলে জ্যা তোমাকে কোশ্চেন করা হয়েছে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে 12 সেমি, অর্থাৎ তোমার হচ্ছে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব
যে দুটির মধ্যে দূরত্ব 6 × 2 বা 6+6, যে যেটা করতে পারো, তাহলে কত আমাদের উত্তর আসবে? আমাদের উত্তর আসবে 12 সেমি। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলা হচ্ছে একটি শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে, তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে বলছে উচ্চতা দ্বিগুণ করা হলো। তার মানে মনে করো প্রথমে ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ। এবার যদি সেম জিনিস ব্যাসার্ধ একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হয়, মানে ধরো ব্যাসার্ধ কত থাকলো? ব্যাসার্ধ আরই থাকলো, এবং উচ্চতা কত হয়ে গেল? উচ্চতা এইচ না থেকে কত হয়ে গেল? 2h। তাহলে এর ক্ষেত্রে আয়তন কি হয়ে যায়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর এর ক্ষেত্রে আয়তন কি হয়ে যাবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h। যদি এটাই হয় তাহলে 2 সামনে থেকে যাবে, ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আগে ছিল পাই আর স্কোয়ার 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ মানে কত পার্সেন্ট বেড়ে গেছে? 100%। তাহলে এর উত্তর আমাদের কোনটা হবে? 100%, ঠিক আছে। প্রথম অপশন নাম্বার এ। 5 নম্বর, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1। তোমাকে বলেছে থিটার মান হবে কত? তাহলে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, 2টাকে ওদিকে নিয়ে গেলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত আসবে? হাফ। এবার cos 3 থিটা থাকলো, cos কতর ভ্যালু হাফ? মনে রাখতে হবে cos 60 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের? 60। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের আসবে কত? 20, ঠিক আছে। অপশন নাম্বার সি। তারপরে কোশ্চেন বলা হচ্ছে 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান পাওয়া যায় তা হলো, কোনটার সাহায্যে সংখ্যাগুরু মান পাওয়া যায়? তো আমাদের এতদিন পর্যন্ত কোশ্চেন করা হতো যে তোমাদের মধ্যমা কার সাহায্যে পাওয়া যায়? ওজাইভের সাহায্যে। কিন্তু এখানে যেহেতু সংখ্যাগুরু বলেছে, তাহলে এখানে সংখ্যাগুরুর ক্ষেত্রে কোন অপশানটা হবে তোমার? সংখ্যাগুরুর ক্ষেত্রে আয়তলেখ, কারণ আয়তলেখর সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন চার্টটার ভ্যালু বেশি, অর্থাৎ যে চার্টের উচ্চতা বেশি হবে সেই চার্টের ভ্যালু বেশি হবে। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী যে কোশ্চেনটি বলা হচ্ছে x1, x2, x3 ডট ডট x50 এর গড় হচ্ছে x বার। তাহলে খেয়াল করো, তোমাকে যেহেতু বলেছে x1 প্লাস, যেহেতু এদের গড় বলেছে x মানে হচ্ছে তোমার x বার, তার মানে আমরা কি জানি গড় কিভাবে বের করে? সবগুলো যোগ করে বাই যতটি সংখ্যা আছে 50টা, তাহলে বাই 50 ইজ ইকুয়াল টু কত হলো? x বার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x50 ইজ ইকুয়াল টু তুমি পেলে হচ্ছে 50x বার, ঠিক আছে। তাহলে তুমি এই ভ্যালুটাকে তুমি পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাতে পারবে, ঠিক আছে। যেহেতু আমাকে গড় বলে দিয়েছিল যে তোমার x বার, ওই জন্য গড় আমরা বের করে নিলাম, গড় বের করা আমরা সূত্র জানি। এবার তোমাকে বলেছে এর মান হবে, তাহলে এর মান কত হবে? তাহলে মান কি কি দিয়েছে? x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার প্লাস ডট 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 করে প্লাস x50 মাইনাস এক্স বার। তাহলে খেয়াল করো 1 থেকে শুরু করে 50 পর্যন্ত যোগ আকারে আছে, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x50 পর্যন্ত তোমার যোগ আকারে আছে, ঠিক আছে। আমি এখানে 3টা লিখে নিই, তো লিখে নেবে তোমরা। আচ্ছা, তাহলে এটা আছে 50 পর্যন্ত, এবং এক্স বার করে এক থেকে শুরু করে 50 বার আছে, তার মানে মাইনাস কত হবে? 50x বার। এবার এই পুরোটার ভ্যালু কত? উপরের লাইন থেকে এই পুরোটার ভ্যালু হলো 50x বার, আর মাইনাস আবার আছে এখানে 50x বার। তাহলে 50x বার থেকে 50x বার বাদ দিলে কত হয়? 0। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা হবে 0, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে আমাদের মান বসবে 0। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটি আমাদের বলা হচ্ছে x/3 y/5 z/11 এর ভ্যালু যদি তোমার হচ্ছে ওইটা হয়, ঠিক আছে, দেওয়া আছে, তাহলে m এর মান বের করতে বলেছে। এবার দেখো এই অঙ্ক অনেকভাবে করা যায়। তো আমরা কি করবো? আমরা এই প্রত্যেকটার ভ্যালু চাইলে x ধরে নিতে পারি, ঠিক আছে। প্রত্যেকটার ভ্যালু যদি x ধরে নাও, তাহলে এই k ধরে নাও, তাহলে আমরা কি করতে পারি? x/3 y/5 আর z/11 ইজ ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে এখান থেকে তোমরা তিনটে জিনিস পেয়ে যাবে। x মানে হচ্ছে 3k, y মানে হচ্ছে 5k, আর z মানে হচ্ছে 11k। তাই তিনটা জিনিস পেয়ে গেলে এবার আমরা যেহেতু চারটাই সমান, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x/3 সাথে আমরা কাকে সমান করতে চাইছি? 3x মাইনাস 2y প্লাস z/m। তাহলে x এর মান বসিয়ে দিলাম 3k/3, আর ওদিকে 3 × 3k মাইনাস 2 × 5k প্লাস 11k বাই নিচে m। তাহলে এটাই যদি হয়, 3 কেটে গেল এখানকার, তাহলে থাকলো k ইজ ইকুয়াল টু, এখানে কত আসবে? 3 × 3 = 9k প্লাস 11k, মানে হচ্ছে তোমার 20k থেকে হচ্ছে তোমার 10k বাদ, তাহলে থাকলো 10k/m, ঠিক আছে। তাহলে k কেটে গেল, তাহলে এখানে 1 থাকলো,
তাহলে এম এর ভ্যালু কত আসবে 10। তাহলে আমরা বলতে পারি এম এর ভ্যালু অ্যান্সার আমাদের কত আসবে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 10। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা নিরেট যেহেতু বলেছে তাহলে আমরা জানি নিরেট অর্ধগোলক বলতে উপরের পোর্শনটাও তোমাকে নিতে হবে, অর্থাৎ নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে 3πr² হয়ে যায় সমগ্র তল। ঠিক আছে, নিরেটের ক্ষেত্রে সমগ্র তল হয়ে যায় 3πr²। তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ তোমার কাছে কত বলেছে, ব্যাসার্ধ তোমার কাছে বলেছে 2r, তাহলে অতএব সমগ্র তল আমরা কি পাবো, সমগ্র তল পেয়ে যাব হচ্ছে 3π2r²। তাহলে যদি আমরা 2 এর স্কোয়ার 4, 4 3 12, অর্থাৎ 12πr²। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে কি দেওয়া আছে, যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য p টাকা হয় এবং বার্ষিক সুদের অপচয়ের হার, অপচয় বলতে হ্রাস সরি অপচয়ের হ্রাস বলতে তোমার এখানে বলা হচ্ছে অপচয় বলতে হ্রাস, হ্যাঁ, তবে n বছর আগে দ্রব্যটির মূল্য কত ছিল। তাই তোমাকে কোশ্চেন করেছে n বছর আগে, তাহলে ধরে নাও n বছর আগে দ্রব্যটির মূল্য ছিল x। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি n বছর আগে মূল্য ছিল হচ্ছে x। ঠিক আছে, তাহলে মূল্য ছিল x, যদি এটাই ধরে নিই তাহলে আমরা বর্তমান বের করি কি করে, বর্তমান মূল্য বের করার উপায় হলো যে আগের মূল্য যেটা ছিল x × 1 মাইনাস, যেহেতু তোমাকে বলেছে অপচয় হচ্ছে অপচয়, তাহলে r/100 কত বছর, 2 বছর। ঠিক আছে, কারণ সরি এখানে 2 বছর কেন তোমাকে বলা হচ্ছে n বছর আগে, তাহলে এখানে n, ঠিক আছে n বছর। এবার শর্তে এই বর্তমান মূল্য মানেই বলে দিয়েছে p, তাহলে x × 1 মাইনাস r/100 n = কত হলো p, তাহলে x এর ভ্যালু আমাদের কাছে চলে আসবে p থাকবে, আর এই পুরো পোর্শনটা ওদিকে গিয়ে 1 মাইনাস r/100 কত হয়ে যাবে -n, কারণ সূচকের নিয়ম অনুযায়ী এটা এই পারে প্লাস থাকলে ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয়মান কত। আচ্ছা সুষম ষড়ভুজ, তাহলে আমরা জানি যে কোনো বহুভুজের ক্ষেত্রে অন্তকোণগুলির সমষ্টির সূত্র আছে। ঠিক আছে, অন্তকোণগুলির সমষ্টির সূত্র আছে, আমাদের ক্লাস 8-এ সূত্রটা ছিল, সূত্রটা কি ছিল, 2 × n - 2 × 90 ডিগ্রি বা সমকোণ, যেটা তোমরা পড়েছো। ঠিক আছে, এবার যদি যেহেতু তোমাকে ষড়ভুজ বলে দিয়েছে, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে বাহু কটা থাকে, বাহু হচ্ছে 6টা থাকে, তাহলে 2 × n মানে 6 - 2 × 90, এটা যারা মুখস্থ জানো তারা তো খুবই ভালো, 2 × 4 × 90, তাহলে কত আসবে আমাদের 72, অর্থাৎ 72 720 ডিগ্রি। এবার 6টা বাহুর জন্য 6টা কোণ তো মানে সুষম ষড়ভুজ বলতে কেমন বোঝায়, ষড়ভুজ বলতে সবগুলো বাহু যাতে সমান হয়। তাহলে কটা কোণ হচ্ছে 1 2 3 4 5 6, 6টা, তাহলে 6টা কোণ মিলে যদি 720 হয় তাহলে প্রতিটা কোণের ভ্যালু কত হবে 120 করে, কারণ প্রতিটি কোণ আমরা প্রতিটি অন্তকোণ বের করতে বলেছে, তাহলে প্রতিটি অন্তকোণ কত হয়ে যাবে, টোটাল যদি 720 হয় তাহলে 720/6 মানে হচ্ছে 120 ডিগ্রি। এবার তোমাকে এটা রেডিয়ানে করতে বলেছে, বৃত্তীয়মান, তার মানে 120 ইন্টু কত হয়ে যাবে π/180 রেডিয়ান, তাহলে 0 0 কেটে দিলাম, 6 2 12, 6 3 18, তাহলে আমাদের উত্তর আসবে 2π/3 রেডিয়ান। ঠিক আছে, বৃত্তীয়মান এটাই 2π/3। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে, তাহলে বৃত্তের যদি এটা একটা জ্যা হয় তার লম্ব সমদ্বিখণ্ডক মানে তাকে 90 ডিগ্রি এবং সমান দুভাগে ভাগ করেছে, তাহলে সেটা সবসময় কি হবে, বৃত্তের কেন্দ্রগামী হবে, তার মানে এটা উত্তর হবে কেন্দ্রগামী। আচ্ছা নেক্সট পরের কোশ্চেন 3-এর 1 সত্য মিথ্যা পোর্শনে আমরা ঢুকে যাচ্ছি। অংশীদারি কারবারে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার হয়। এখানে যেহেতু তোমার বলে দিয়েছে কমপক্ষে 3 জন, তাহলে কমপক্ষে 3 জন তো দরকার হয় না, কমপক্ষে হচ্ছে 2 জন দরকার হয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে 2a = 3b = 4c, 2a = 3b = 4c, তাহলে তোমাকে বলে দিয়েছে a/b/c হচ্ছে 2/3/4, তাহলে এটা বোঝার উপায় কি, এটা বোঝার উপায় এটাকে কে ধরে নাও, তাহলে কে যদি ধরে নাও তাহলে 2a মানেও পেয়ে যাবে কে, 3b মানেও পেয়ে যাবে হচ্ছে কে, এবং তোমার 4c মানেও পেয়ে যাবে হচ্ছে কে ধরে নিলে। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে a = আমাদের কাছে আসবে k/2, b = আমাদের কাছে আসবে k/3 এবং c = আমাদের কাছে আসবে k/4। ঠিক আছে, তাহলে এটাই যদি হয় তাহলে a/b/c
তাহলে k/2 k/3 কেটে গেল, তাহলে 1/2 1/3 1/4 2 3 4 এর লসাগু কত হবে? 2 3 4 এর লসাগু হবে হচ্ছে তোমার 12। তাহলে প্রত্যেকটাকে যদি 12 দিয়ে গুণ করে দাও তাহলে 1/2 × 12 1/3 × 12 1/4 × 12। তাহলে প্রথমটা কত আসবে? 2 6 12। তার মানে A/B/C আমাদের উত্তর আসা উচিত 6/3 4 12। তাহলে 4 আর সি মানে হচ্ছে 3, তাহলে 6/4/3, কিন্তু তোমাদের দেওয়া আছে 2/4/3। তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে? এটাও আমাদের হয়ে যাবে মিথ্যা। নেক্সট তোমাকে বলা হচ্ছে পরের 3 নম্বর কোশ্চেন দেখো, 3টি অসমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। তাহলে 3টি অসমরেখা বিন্দু বলছে এটা দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, মানে হচ্ছে এমনভাবে তুমি একটাই বৃত্ত আঁকতে পারবে যেটা 3টা বিন্দু দিয়ে যাবে। অবশ্যই দেখা গেল এরকম হলো যে একটা বৃত্তের উপরেই যদি 3টা বিন্দু আমরা নিই, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাই 3টা তো অসমরেখা, মানে একই সরলরেখার উপর নেই। তার মানে এই 3টা দিয়ে একটাই বৃত্ত আঁকতে পারবে, তার মানে এটা কি হবে? সত্য। নেক্সট পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে সেক স্কোয়ার, তোমার কাছে বলা হচ্ছে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাই দেখে নেবে 27 আর 63 যোগ করলে কত আসছে? 90। তাহলে আমরা যদি এটাকে চেঞ্জ করি, ধরো সেক স্কোয়ার 27কে আমরা লিখতে চাইছি হচ্ছে 90 মাইনাস 63, মাইনাস ওখানে যা ছিল ছিল, কট স্কোয়ার 63 থাকলো। তাহলে সেক 90 মাইনাস থিটার জন্য কি হয়ে যায়? কোসেক স্কোয়ার 63 মাইনাস কট স্কোয়ার 63। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ভ্যালু হয় 1, কিন্তু আচ্ছা এখানে 1ই বলে দিয়েছে, তার মানে এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে সত্য। নেক্সট পরে কোশ্চেন বলা হচ্ছে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই। তাহলে একটি অর্ধগোলকের সমগ্র তল বলে দিয়েছে। এবার আমাদের যেহেতু এখানে শুধুমাত্র বলে দিয়েছে একটি অর্ধগোলক, নিরেট বা ফাঁপা কিছু বলেনি, তাহলে যেহেতু নিরেটের ক্ষেত্রে সমগ্র তলের ফর্মুলা হয়ে যায় 3πr², ঠিক আছে? এটা মাথায় রাখবে, নিরেটের ক্ষেত্রে সমগ্র তলের ফর্মুলা হয়ে যায়। কারণ তুমি একটা জিনিস ভাবো, যদি ফাঁপা বলতো তাহলে উপরের পোর্শনটা থাকতো না, শুধু আমাদের কি হতো? 2πr²। কিন্তু যখন নিরেট বলা হবে তখন উপরের পোর্শনটাও তো আমাদের থাকবে, তখন কিন্তু সমগ্র তল কত হয়ে যাবে? 3πr²। এবার তাহলে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? যদি আমাদের এখানে নিরেট যেহেতু বলে দেয়নি, তাহলে মনে করো আমরা দুটো দিয়ে যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? যদি মনে করো ফাঁপা নিই, তাহলে 2πr² কত আসছে? 36 পাই, দুই থেকে পাই পাই কেটে গেল, তাহলে r² আমাদের কাছে আসলো 18। এবার যদি r √18 হয়, কোনোদিনই তো এটা 3 আসবে না, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে বলেছে 3। আবার যদি তুমি ধরো নিরেট নাও, তাহলে 3πr² কত আসছে? কত আসা উচিত? 36 পাই, পাই পাই কেটে গেল, তাহলে r² আমাদের কাছে আসলো 12। তাহলে r এর ভ্যালু √12, এটাও কখনো 3 আসা সম্ভব নয়। তাহলে তুমি নিরেট নাও বা ফাঁপা নাও, যে কোনো দিক থেকে এটা সম্ভব না, তাই জন্য এটা কী হবে? মিথ্যা হবে, ঠিক আছে? কোশ্চেন এবার প্রশ্ন হলো, স্যার কোশ্চেনে যদি শুধুমাত্র অর্ধগোলক বলে দেয়, নিরেট বলে দিল না, ধরো, তাহলে যদি নিরেট বলে দিল না, তাহলে তোমরা নর্মাল যে ফাঁপা অর্ধগোলক সেটা নিয়ে কাজ করবে, যে শুধুমাত্র অর্ধগোলক বলেছে, ঠিক আছে? নিরেট বলেনি, তার মানে 2πr² নিয়েই কাজ করবে, মানে প্রথমটা নিয়েই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে সংখ্যাগুরু মান 3 বলেছে। কোশ্চেনে বলা হয়েছে সংখ্যাগুরুর মান হলো 3, কিন্তু আমরা জানি পরিসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যার সব থেকে বড় ভ্যালু সেটাই হয় হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী আমাদের এসিকিউ পর্বে আমরা চলে আসি। তাহলে 4-এর 1 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/3 হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা হলো ওই ব্যক্তির মূলধন। আচ্ছা, এই অঙ্কটা আমরা এর আগেও আমাদের এবিটিএস যে সলিউশন পর্ব ছিল সেখানে আমরা করেছি। তো আমি এখানে তো শর্টকাটে তোমাদের শুধু বলে দিচ্ছি, আই ইজ ইকুয়াল টু সুদ মানে হচ্ছে 60 অর্থাৎ 60 টাকা। সেখানে তোমরা দেখে নেবে, ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু সুদের হার, যেহেতু সুদের হার কত হয়েছে? 4% থেকে 3/3 হয়ে গেছে, তাহলে সুদের হার আমাদের 4 মাইনাস 3/3, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করে দেখে নেবে, এটা আসবে 1/4, মানে 1/4, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টি মানে হচ্ছে সময় কত বলেছে আমাদের? সময় বলে দিয়েছে 1 বছর, ঠিক আছে? আর পি, যেটা পি আমাদের বের করতে বলেছে আসল, তাহলে তোমরা অবশ্যই সূত্র জানো, পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100/RT। তাহলে তোমরা সেখান থেকে মান বের করে নেবে, উত্তর সম্ভবত তোমাদের বেরাবে 24,000, ঠিক আছে? নেক্সট পরের কোশ্চেন
দুই নম্বর কোশ্চেন বলা হচ্ছে এ ও বি এর কোনো ব্যবসায়ী 1050 টাকা লাভ হয়েছে। এই অঙ্কটাও তোমাদের আগে করানো হয়েছে। এ এর মূলধন 900, বি এর এবং লাভ্যাংশ 600 হলে বি এর মূলধন কত? ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো, মোট লাভ হয়েছে 1050, ঠিক আছে। আচ্ছা, এ এর লাভ তোমাকে বলে দিয়েছে, এ এর লাভ বলে দিয়েছে 630, তাহলে মাইনাস করলেই আমরা বি এর লাভ পেয়ে যাব। তাহলে বি এর লাভ কত হয়ে যাবে? বি এর লাভ হয়ে যাবে 420, ঠিক আছে। তাহলে বি এর লাভ হয়ে যাবে 420। এবার তোমাকে বলা হচ্ছে এ এর মূলধন 900 টাকা হলে বি এর মূলধন কত? তাহলে আমরা জানি মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত কি হয়? সেম হয়। মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত যদি সেম হয়ে যায় তাহলে মূলধনের অনুপাত কত হবে? এ এর জন্য 900 আর ধরে নাও বি এর জন্য এক্স ধরে নিলে, আর লাভের অনুপাত কত হবে? 630:420, ঠিক আছে। তাহলে হিসাব অনুযায়ী আমরা লিখতে পারি 900/x ইজ ইকুয়াল টু 630/420, ঠিক আছে। 0 0 কেটে দিলে তাহলে 7, এটাকে ধরো 21 দিয়ে কাটছো, 21 3 63, 21 2 42, 3 দিয়ে কাটলে 3 300-তে 900, তাহলে 300 2 600, তাহলে এক্স এর ভ্যালু তুমি কত পেয়ে গেলে? 600 টাকা, অর্থাৎ বি এর মূলধন আমাদের কত বেরিয়ে গেল? 600 টাকা। নেক্সট কোশ্চেন, এই অঙ্কটাও তোমাদের পেজ নাম্বার, এর আগের দিন যে তোমাদের এবিটি সলিউশন আমি দিয়েছি, অর্থাৎ পেজ নাম্বার 131, সেখানকারই অঙ্ক। তো কীভাবে করবে? এক্স ইজ ইকুয়াল টু k1y নিয়ে নেবে, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু k2z নিয়ে নেবে, এবং জেড ইজ ইকুয়াল টু k3x নিয়ে নেবে। পাশে অবশ্যই লিখে দিও যেখানে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে নেবে। হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে নেবে, অবশ্যই লিখে নেবে। আচ্ছা, তার মানে জেড এর ভ্যালু এখানে বসাতে পারবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি k2 k3x, কারণ জেড মানে হচ্ছে k3x। আবার ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দেবে, তাহলে x ইজ ইকুয়াল টু k1, আর ওয়াই এর জায়গায় বসাবো k2 k3x, x কেটে গেল, এখানে থাকলো 1, তার মানে আমরা পেয়ে গেলাম k1 k2 k3 মানে হচ্ছে 1। নেক্সট, পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে 7x² মাইনাস 66x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। বলা হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? তাহলে যদি বীজদ্বয় আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা মানে আমরা জানি মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি নিজেই মাইনাস, তাহলে সেটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, আর এ মানে হচ্ছে 7, এবং আলফা ইন্টু বিটা মানে আমরা জানি সি বাই এ, তাহলে সি এর ভ্যালু কত আমাদের কাছে? 27/7। অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত কত হয়ে যাবে? অনুপাত হয়ে যাবে 66/7:27/7, 7 7 কেটে গেল, তাহলে 66:27। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে কি থাকছে? কাটাকুটি যদি যাই, কাটাকুটি অবশ্যই যাবে, 3 দিয়ে গেলে হচ্ছে 22, আর 3 দিয়ে 3 9 27, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 22:9। নেক্সট, আচ্ছা পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা এমসিকিউ, এই পেজেরই এমসিকিউ 1-এর 3 নম্বর অঙ্কটা করলাম। দেখো, এক্ষেত্রে বলেছে দুটো জ্যা সমান, যার দৈর্ঘ্য 10 আর কেন্দ্রগামী এটা হচ্ছে ব্যাসার্ধ, জ্যা দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে, তাহলে 5 5 করে ভাগ হয়ে যাবে। ব্যাসার্ধ বলে দিয়েছে 13। তাহলে আমরা তো জানি পেয়ার, যেটাকে হচ্ছে তোমার অতিভুজ, লম্ব এবং ভূমির পেয়ারগুলো যদি জানা থাকে তোমার, তাহলে তুমি খুব সহজেই পেয়ে যাবে। 5 12 এবং 13 পেয়ার হয়, তাহলে এটা অবশ্যই কত পাবে? 12, আর 12 2 24, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 24। তোমরা অবশ্যই করে নিও, কারণ অঙ্কটা আমি করিয়ে দিয়েছি 1-এর 3 নাম্বারটা, ঠিক আছে, সেম অঙ্ক। নেক্সট, পরের কোশ্চেন, x ইজ ইকুয়াল টু a cos থিটা আর a sec থিটা, x ইজ ইকুয়াল টু a sec থিটা, আর তোমাকে বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু b tan থিটা, ঠিক আছে। এবার বলছে এক্স ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক। তাহলে আমরা যদি x ইজ ইকুয়াল টু a sec থিটা থেকে, x ইজ ইকুয়াল টু a sec থিটা থেকে আমরা পেয়ে যাব sec থিটা মানে কি? x/a, ঠিক আছে। আর y ইজ ইকুয়াল টু b tan থিটা, y ইজ ইকুয়াল টু b tan থিটা থেকে আমরা কি পাবো? tan থিটা ইজ ইকুয়াল টু y/b। তাহলে আমরা তো সূত্র জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। আর এটাই যদি হয় sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে এখানে কি হবে? x² মাইনাস y²/b² ইজ ইকুয়াল টু 1, আর এটাই হচ্ছে আমাদের থিটা বর্জিত সম্পর্ক। নেক্সট, পরের কোশ্চেন আমাদের বলা হচ্ছে tan থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু √3 হলে এটার ভ্যালু কত? তাহলে আমরা কি লিখবো? tan থিটা প্লাস 15 থাকলো, আর √3 কত ভ্যালু? tan 60, তাই দুই থেকে tan কেটে গেল, থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 60,
তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো হচ্ছে 45, কারণ 15 দিকে গেলে 45। এবার আমাকে বের করতে বলেছে সাইন 45 প্লাস কস 45, কারণ থিতার জায়গায় আমাকে মান বসাতে হবে। সাইন 45 এর ভ্যালু কত, 1/√2 প্লাস 1/√2। তাহলে √2 যদি লসাগু নাও তাহলে 1 + 1 মানে উত্তর আসবে আমাদের 2/√2। আর 2/√2 মানে হচ্ছে 2কে লেখা যায় √2 × √2 বাই নিচে 2 √2, √2 কেটে গেল, তাহলে আমাদের উত্তর কত আসবে, আমাদের উত্তর আসবে √2। নেক্সট কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে যেহেতু দুটি লম্ববৃত্তাকার চোঙ বলেছে, ঠিক আছে, তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান বলেছে, তাহলে প্রথমটার আয়তন পাই r1² h1 আর সেকেন্ডটার আয়তন কত, পাই r2² h2, ঠিক আছে, পাই পাই কেটে গেল। এবার তোমাকে বলা হয়েছে দুটোর উচ্চতার অনুপাত 1:2, তাহলে r1² মনে করো h1 বাই নিচে আমি এখানে h2 নিয়ে আসলাম, আর ওদিকে কি থাকলো r2², ঠিক আছে, তাহলে r1² থাকলো, h1 বাই h2 এর ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে 1:2 মানে 1/2, আর ওদিকে থাকলো হচ্ছে r2²। যদি r2²কে নিচে নামাই আর এটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে আমি এইভাবে লিখতে পারি r1² বাই r2² ইজ ইকুয়াল টু, এটা ওই পারে গিয়ে কি হয়ে যাবে 2/1, স্কোয়ার উঠে গেলে আমাদের যে উত্তরটা আসবে সেটা আসবে, তাহলে আমরা বলতে পারি এখানকার উত্তর কি আসবে, r1 বাই r2 মানে আসবে √2/1, অর্থাৎ √2:1, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত আসবে, √2:1। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলা হচ্ছে দুটি বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে, একটির ব্যাসার্ধ 8, অর্থাৎ একটি বড় বৃত্ত, একটি ছোট বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 3, এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলেছে 13, অর্থাৎ এখান থেকে এইটুকু পুরোটা হচ্ছে কত, 13 সেমি। এবার বলা হচ্ছে তাদের একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, তো সাধারণ স্পর্শক কোনটা হওয়া উচিত, সাধারণ স্পর্শক হওয়া উচিত এরকম একটা, অর্থাৎ এটা একটা সাধারণ স্পর্শক হওয়া উচিত। এটা যদি সাধারণ স্পর্শক হয় তাহলে এই যে স্পর্শকের সাথে ব্যাসার্ধ যুক্ত করছি এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, 90 ডিগ্রি, আর এখানেও স্পর্শকের সাথে যে মানে কোণ করছে সেটাও কত হওয়া উচিত, 90 ডিগ্রি। এবার খেয়াল করো, যদি আমি এই অক্ষের মানে এই যে এই দাগটার সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করি, মনে মনে ভাবো যে আমি এর সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করলাম, ঠিক আছে, যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, তার মানে এটা যদি 3 হয় তাহলে এখান থেকে এইটুকুও কত হয়ে যাবে, 3, ঠিক আছে, এটা 3 হয়ে যাবে, তাহলে বাকি যেইটুক পড়ে থাকবে, যেহেতু ব্যাসার্ধ সমান সমান 8 ছিল, তাহলে 3 হয়ে গেলে বাকি অংশটা কত, 5। আচ্ছা, এই পুরোটার দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, 13, তাহলে 5 আর 13 জেনে গেলাম, তাহলে এই যে তোমাকে স্পর্শক, সেই স্পর্শকের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে, ঠিক আছে, তার মানে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, আমি একটু আগেই বললাম যে আমাদের যে অতিভুজ লম্ব ভূমির পেয়ারগুলো হয় সেটি হলো পেয়ারগুলো তোমাকে মাথায় রাখতে হবে, পেয়ারগুলো, তাহলে পেয়ারগুলো মাথায় রাখলে তুমি বুঝতে পারবে 5, 12 এবং 13-র মধ্যে রিলেশন হয়, তাহলে আমাদের যে স্পর্শকের দৈর্ঘ্য সেটা কত আসবে, 12 আসবে, ঠিক আছে। তাহলে আমরা যদি মনে করো নাম দিই এটাকে, তাহলে এটার নাম দিলাম মনে করো পি, এটার নাম দিলাম কিউ, আর এখানে নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে এ বি একটা স্পর্শক, ঠিক আছে, আর এখানে একটা নাম দিলাম সি। তার মানে তুমি কি করলে, বিসি সমান্তরাল পি কিউ অঙ্কন করলে, ঠিক আছে, বিসি সমান্তরাল পি কিউ অঙ্কন করলে যদি এটাই করো, তাহলে এখানে 90 ডিগ্রি তো অলরেডি আছে, 90 ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল এসি বি এর ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার যদি হয়, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এইটা, তাহলে এসি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি কোনটা, ভূমি হচ্ছে এ বি, তার স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কোনটা, সিবির স্কোয়ার, তাহলে এটাই যদি হয় তাহলে এসি মানে 5-এর স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13-এর স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম 169 মাইনাস 5-এর স্কোয়ার হচ্ছে 25, তাহলে 144, আর 144-এর রুট তোমরা প্রত্যেকেই জানো কত আসবে, 12, তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কত আসবে, 12। নেক্সট, আচ্ছা একটু তোমাদের জানিয়ে রাখি যে এর আগে যে 2-এর 5 নম্বর অঙ্কটা আমি বললাম তোমরা করে নেবে, সেখানে আমি আমার একটু বলতে ভুল হয়েছিল, এখানে তোমাদের যে জ্যায়ের দৈর্ঘ্য সেখানে 10 দেওয়া ছিল না, সেখানে 20 দেওয়া ছিল, অর্থাৎ জ্যা হবে 10 10 করে, ঠিক আছে, তো তোমরা এটা অঙ্কটা করে নিও, এবং উত্তরটা যদি মিলে যায় তাহলে আমাকে জানিও, এবং যদি উত্তর না মিলে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেবো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই সেম অঙ্ক তোমাদের এর আগের এবিটিএ সলিউশনে করে দেওয়া আছে, তো অঙ্কটা কীভাবে বলেছে, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু ও
যেখানে হচ্ছে তোমাকে যখনই এরকম বলবে আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু ও, তাহলে আমরা একটাই জিনিস লিখতে পারবো AO স্কোয়ার প্লাস OC স্কোয়ার, অর্থাৎ এ থেকে ও আর ও থেকে সি তার স্কোয়ার যোগফল সমান সমান হয়ে যাবে OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। এখানে তোমার OA জানো 5, OC জানো না, এটা 6 আর এটা হচ্ছে 8। এখান থেকে তোমরা মান বের করে নেবে, এটা করে দেওয়া আছে, তোমরা দেখে নিও ভিডিওটা। নেক্সট পরে কোশ্চেন 11 নম্বর, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। তাহলে ঘনকের কর্ণ বলে দিয়েছে 4√3, ঠিক আছে। তাহলে ঘনকের কর্ণ তোমাকে বলে দিয়েছে 4√3। ঘনকের কর্ণের ফর্মুলা কি? √3 ইন্টু বাহু ইজুগাল টু, তোমার কাছে থাকলো 4√3, √3 কেটে গেল, তাহলে বাহু ইজুগাল টু কত হয়ে গেল? 4। তাহলে বাহু যদি 4 হয়ে যায়, এবার বলছে ঘনকটির সমগ্রতল। তার ঘনকের সমগ্রতলের সূত্র কি? সমগ্রতলের সূত্র হয়ে গেল 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার যদি করি, তাহলে 6 ইন্টু বাহু মানে কত? 4 স্কোয়ার মানে 16। তাহলে 16×6 = 96 বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। নেক্সট পরে কোশ্চেন, যদি UI ইকুয়াল টু, আমি এখানে করে দিচ্ছি তোমাদের জন্য, UI ইজ ইকুয়াল টু বলা হয়েছে xi মাইনাস 35/10, এবং আরেকটা কথা বলা হয়েছে সামেশন FI UI ইজ ইকুয়াল টু 30, সামেশন FI UI ইজ ইকুয়াল টু 30, সামেশন FI ইজ ইকুয়াল টু তোমাকে বলা হয়েছে 60। তাহলে x বার জানতে চেয়েছে, তাহলে x বার, তাহলে x বারের ফর্মুলা কি? x বারের ফর্মুলা হলো সামেশন FI UI, আচ্ছা x বার, যেহেতু এটা তোমার UI দিয়ে দেওয়া হয়েছে, UI মানে আমরা জানি হচ্ছে সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতির ফর্মুলা কি ছিল আমাদের? A প্লাস সামেশন FI UI বাই সামেশন FI ইন্টু কি হয়ে যাবে? H। এবার খেয়াল করো, xi মাইনাস A বাই H হয়, তাহলে এই যে 35 সেটা মানে কি আমাদের কাছে A, এবং নিচে যে 10 সেটা আমাদের কাছে কি? H। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, A মানে হচ্ছে 35 প্লাস FI মানে হচ্ছে FI UI মানে হচ্ছে 30/60 ইন্টু H এর ভ্যালু কত? 10। তাহলে 30 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে আমাদের উত্তর কত আসলো? 40, অর্থাৎ আমাদের x বার আসলো 40। তো আমরা আজকে যত তাড়াতাড়ি সম্ভব পেজ নাম্বার 522-এর সমস্ত MCQ এবং SCQ নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের ABTA সলিউশনের সেশনটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে আমাদের যে চ্যানেলের নাম সেটা হলো ম্যাজিক ম্যাথ, এই ম্যাজিক ম্যাথ চ্যানেলটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমাদের একটি শেয়ার তোমাদের বন্ধুদের হয়তো ভালো রেজাল্টের একটা আশা দেখা দেবে। এবং যারা যারা প্র্যাকটিস করছো তাদের জন্য খুবই ভালো, এবং যারা প্র্যাকটিস করছো না তারা ABTA সলিউশনগুলো দেখতে থাকো এবং ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো ঠিক মতো।